পারবো সেদিন আমি তোমার দাদার চিকিৎসা করব। তার আগে নয় সোনালি, তার আগে নয়। বেশ, আমি চলেই যাচ্ছি। জানি না কোন অপরাধের শিকার হয়ে তুমি আমায় উপেক্ষা করতে চাইছো, কিন্তু কিন্তু বিশ্বাস করো অনুপম, আমার সেদিন ভালোবাসার মধ্যে কোনো খাট ছিল না, আর আজও নেই অনুপম, আজও নেই। অনুপম, যাবার বেলা পিছু থেকে নাক দিয়ে কেন বলো কাঁদালে আমার। যাবার বেলা পিছু থেকে নাক দিয়ে কেন বলো কাঁদালে আমার। আমার মন বুঝি মন নয়, যাবার বেলা পিছু থেকে নাক দিয়ে কেন বলো কাঁদালে আমার। যাবার বেলা শুধু তুমি না সোনালি, কুশল, কৃষ্ণা, রমজান, ডাক্তার অনুপম সেন, সকলের অন্তরাত্মা ডুকরে ডুকরে কাচ্ছে। তাদের সেই চোখের জল মুছে দেওয়ার ক্ষমতা আজ আর কারোর নেই, আজ আর কারোর নেই। ও কথা তোমার মুখে মানায় না দাদা। আপনারা, তুমি একজন বিলেত ডাক্তার, তার জন্য আমার 4টে পাও নয় আর 10টা হাতও নয়। আমি আর 5জন সাধারণ মানুষের মতো একজন মানুষ। এই জন্য তোমার কিছু হলো না দাদা। তুমি একজন উচ্চ শিক্ষিত হয়ে যে শিক্ষার মাথায় তুই পা তুলে দিয়েছিস, সেই শিক্ষার গরব তোর না করাই ভালো। তুমি কি বলছো দাদা? আমি শুধু আমার নয়, আমাদের বংশের মর্যাদা তুই মাটিতে মিশিয়ে দিয়েছিস। সেটাই তো আমি বুঝতে পারছি না। পারবি কি করে? মন থেকে মনুষ্যত্বের শেষ রেখাটুকু তো তুই মুছে ফেলেছিস। তুমি কিন্তু আমাকে অকারণে বকছো দাদা। তোমার অপছন্দ আমার এই আধুনিক পোশাক আর আমার মদ খাওয়া, আর ও দুটোকে ছাড়িয়ে দিলেই আমি হব এই ভারতবর্ষের আদর্শ নারী। ভারতবর্ষের আদর্শ নারী কি তার স্বামীকে দুপায়ে মারিয়ে চলে? দাদা, তারা কি পোশাক বদলানোর মতো স্বামী বদলানোর স্বপ্ন দেখে? তুমি কি বলছো তো দাদা? কুশল বিশ্বাসকে, তার সঙ্গে তোর কতদিনের সম্পর্ক? সে একটা স্কাউন্ডেল, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, থাকতে পারে না। এই তো শিক্ষা, এই তো শালীনতা বোধ যে নিজের স্বামী সম্পর্কে। না, সে আমার স্বামী নয়। আমার স্বামী হওয়ার তার কোনো যোগ্যতাই নেই। তাহলে তাকে ভালোবেসে বিয়ে করেছিলি কেন? কেন একটা সহজ সরল আদর্শবাদী ছেলের সঙ্গে এইভাবে প্রতারণা করলি? এতে প্রতারণা করার কি আছে দাদা? তখন ভালো লেগেছিল তাই বিয়ে করেছিলাম, আর যখন আর ভালো লাগছে না তখন ডিভোর্স দিয়েছি। তাই বুঝি মদ খেয়ে মাতাল হয়ে কুরুচিপূর্ণ পোশাক পরে সারা জয়পুর ঘুরে নর্দমার পচা জলে বিষাক্ত কীট খুঁজে বেড়াচ্ছিস? না, আমি খুঁজে বেড়াচ্ছি এমন এক ছেলে যে হবে আমার মতো দুরন্ত রেশের ঘোড়া, যার একমাত্র স্বপ্ন থাকবে সুরা, নারী আর জয়। আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো সুখ আমার মতো অভাগিনীর কপালে সইল না, তাই তো মধু যামিনী না ফুরাতেই সবই আমার পাগল হয়ে গেল। এদিকে এদিকে শ্বশুর দেওরের বাক্যবান দিন দিন যেন আমার কাছে অসহ্য হয়ে উঠেছে। পারছি না, আর আমি পারছি না। তুমি বলে দাও আমি এখন কি করবো? আমাকে কি বলে জাগ্রত অন্তর জাগ্রত
অন্তরজামী তুমি আছো জানি নিশিদিনী যাবে তুমি আছো জানি নিশিদিনী যাবে তুমি মোর জীবন স্বামী জাগ্রত অন্ধকারে তব আলো দূর হয়ে যত গ্লানি জ্যোতি হয়ে অন্ধকারে তব আলো দূর হয়ে যত গ্লানি জ্যোতি হয়ে তুমি কাঁদছো কেন গা? ওগো ওগো তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার কৃষ্ণা। আমার কৃষ্ণা? হ্যাঁ গো। না না, তুমি আমার কেউ নও। তুমি আমার কেউ হলে কাঁদবে কেন? জানো না আমি কান্না ভুলে গেছি, তাই এখন শুধু আমি হাসছি আর হাসছি। তোমার কি কিছু মনে পড়ছে না গো? তাহলে কিসের এত চিকিৎসা, কিসের ওষুধ, কিসের এত ইনজেকশন? তুমি 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 আমার একটা কাজ করে দেবে? বলো না, বলো কি কাজ? আমি তো সব কাজ করার জন্যই আছি। ওই ওই লোকগুলোকে বলো না আমাকে যেন ওর ইঞ্জেকশন না দেয়। আমার তো কিচ্ছু হয়নি, তাহলে শুধু শুধু কেন আমাকে ইঞ্জেকশন দেবে? জানো ওই ইঞ্জেকশন দিলে আমার 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 খুব কষ্ট, মাথাটা ঝিনঝিন করে, আমার 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 কিচ্ছু মনে থাকে না। ঠিক আছে, আমি বাবাকে বলবো তোমাকে যেন ওর ইনজেকশন না দেয়। চলো এখন তুমি। না না না, আমি আমি এখন ঘরে যাব না। পরে গেলে আমার ওই ইনজেকশন দেবে, আমার সেই যন্ত্রণা। শেষ পরিণতি কি? আর কত তুমি আমাকে কাঁদাবে? আমি যখন এসে গেছি তখন তোমার সব কান্না শেষ। আমি তোমার কিছুদিনের জন্য
বলে রাখি। তার মানে কি বলতে চাইছো তুমি? সত্যি কথা যেটা তুমি বুঝতে পারো, তাই এই অবস্থায় আমি যদি তোমার পাশে না থাকি তাহলে তোমার এই শরীরের ধর্ম রক্ষা করবে কি? এত নীচ এত হীন তুমি! বড় বৌদিকে আরে রাখো তোমার ওইসব জ্ঞান, মানে ওগুলো বিলের ফুটপাতে মাজন বিক্রি করা যায়, আমার কাছে কথা দেওয়া যায় না। এসব বলছে সিনেমা হচ্ছে সিনেমা। না, সিনেমা হচ্ছে না তো, যাত্রা হচ্ছে যাত্রা, সীতাহরণ পালা। তাহলে তো এ বেটা রাবণ একে উচিত শিক্ষা দিতে বাড়ির মধ্যে অত চাচামেচি কিসের? এ কি তুইও হয়ে মারতে পড়ে আছিস কেন? কি করবো বাবা, এই বৌদির প্রস্তাবে রাজি হয়নি বলে আজ আমাকে মার পর্যন্ত খেতে হলো। এই প্রস্তাব দিয়েছিল বৌমা? আমাকে ডেকে বললো ঠাকুরপো আমি তোমায় ভালোবাসি, তোমার এই পাগল দাদা আর কোনোদিন ভালো হবে না বাবা, তাই আজ থেকে তুমি আর আমি একসঙ্গে থাকবো। বলছিস তুই? হ্যাঁ বাবা, আমি বললাম তুমি আমার মাতৃ সমবোধ, এ কথা শোনাও যে আমার মহাপাপ। বৌমা আপনি বিশ্বাস করুন, ঠাকুরপোর একটা কথাও সত্যি নয়, বরং ওই আমাকে জোর করে। থামো, তোমার সতীত্বের বড়াই করতে হবে না, তোমার মতো মেয়েদের চিনতে আমার বাকি নেই। বাহ, চমৎকার চমৎকার। পরের বাড়ির মেয়ে বলে নিজের ছলের দোষটাও তার ঘাড়ে চাপাতে খুব ভালো লাগে, তাই না বাবা? নিজের ছেলের চরিত্রটা তোমার অজানা নয়, তাহলে কেন কেন শুধু শুধু একটা নিষ্পাপ মেয়েকে? তুই কি আমাকে সন্দেহ করছিস? সন্দেহ নয় দাদা, আমার কথাটাই সত্য। জোর গলায় কথা বলে একটু কান্নার অভিনয় করে নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না ছোট? চুপ করো, আমার কোনো কথা আমি শুনতে চাই না। আমার বাড়িতে কোনো পাপাচারকে আমি প্রশ্রয় দেব না। অর্ডার অর্ডার, সমস্ত সাক্ষ্য প্রমাণ গ্রহণ করিয়া আদালত এই সিদ্ধান্তে উপনীত হইল যে গরিবের মেয়ে মানে সমাজের সংসারের বোঝা, সমাজের জঞ্জাল। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব তাকে সব করে ফেলায় ভালো। তার জন্য যে কোনো হীন কৌশল অবলম্বন করায় কোনো দোষ নেই, কোনো দোষ নেই। কি হচ্ছে তোমার? কেন তুমি আমার রায় ঘোষণা এখনো বাকি আছে। এই আদালত মেয়েটিকে সংসদ থেকে তাড়িয়ে দেওয়ার আদেশ দিল। ভালো ছিল, প্রয়োজন হলে ওই মেয়েটিকে সংসদ থেকে তাড়িয়ে দেওয়া যেতে পারে। তার জন্য 2-4 জন গুন্ডাও ওই মেয়েটির পিছনে লেলিয়ে দেওয়া যেতে পারে, কারণ মেয়েটিকে জব্দ করাই এটাই শ্রেষ্ঠ কৌশল। তোর পাগলামি আমি ছুটিয়ে দেবো। পাগল? কে পাগল? এই পৃথিবীতে কে পাগল নয়? আমি পাগল, তুমি পাগল, আমরা সবাই পাগল। কেউ ইঞ্জেকশনের নেশায় পাগল, কেউ আবার কুকুরের নেশায় পাগল। পাগলে পাগলে ছয়লাম। এই পৃথিবীটা একটা পাগলা গারদ। ঠাকুরজি, আসি ঠাকুরজি।
আসি। আমি জানি না এই পবিত্র ভিটের মাটিতে এসে আর আমি কোনোদিন দাঁড়াতে পারবো কিনা। তাই তো যাওয়ার আগে এই পবিত্র ভিটের এক মুঠো মাটি আমি আমার আঁচলে বেঁধে দিয়ে যাই। ওগো গৃহ দেবতা, এই সংসারে বাস করে যদি তোমার কাছে কোনো অপরাধ করে থাকি তাহলে তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি আমাকে ক্ষমা করে আর বিদায় বেলায় শেষ প্রণাম তুমি গ্রহণ করো। শেষ প্রণাম তুমি গ্রহণ করো। ওগো দেবতা, যাওয়ার বেলা বিদায় প্রণাম তুমি না। বিদায় প্রণাম তুমি না। ও গো দেবতা, বিদায় রাত আপদ বিদে হলো। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাতাকে স্তব্ধ করে দিতে আজ তুমি দাদাকে পাগল বানিয়ে দিয়েছো, বৌদিকে দুশ্চরিত্র সাজিয়ে এ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। কিন্তু আমি এত সহজে এই বাড়ি ছেড়ে যাবো না বাবা। এই সংসারের বসেই আমি দেখবো পাপ, অন্যায়, অধর্ম কেমন করে তোমাদের নরকে টেনে নিয়ে যায় বাবা, নরকে টেনে নিয়ে যায়।
আরে কলিকা আগলে জটে বগের গা, কিন্তু তুই এত তাড়াতাড়ি বউটার দিকে হাত বাড়াতে গেলি কেন? আমি কায়দা করে ওর বাবাকে দিয়ে আমার হয়ে ভোট প্রচারের ব্যবস্থা করলাম। জানা দরকার নেই বাবা, ওর বাবা প্রচার না করলো ভোটে আমি জিতবই। তুই জিতবি মানে ভোটে দাঁড়াবে কে? তুই না আমি? সেটা তো এখনই বলা সম্ভব বাবা, কারণ এটা তো কলিকা। আমার মতো ছাগলের চাটে, তোমার মতো বাঘের দল। তার মানে মানেটা পরিষ্কার হবে সেদিন, যেদিন তুমি তোমার খবর অস্তাবর সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দেবে। সে কি রে? আমি ভুল শুনছি না তো? তোর লিখে দেবো মানে? হ্যাঁ, তোমার মতো পাইকারি শয়তানের ছেলে একটা ক্ষুদ্র শয়তান, কিন্তু আমি যদি লিখে না দিই তাহলে তোমাকে খুন করে আমি ভোটে দাঁড়াবো। হ্যাঁ হ্যাঁ, তখন আমি হব বাধ্য। এই জনগণের সহানুভূতির ভোটে জিতে আমি হব অনেক ক্ষমতার অধিকারী, আর সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে তোমার সমস্ত সম্পত্তি না, এই সুযোগ আমি দেবো না। বাঁচতে না বাঁচতে শুধু বোঝা নয়, সবকিছু বজায় রেখে মাথা উঁচু করে বাঁচবো। ওটা লড়ার আগে শুরু হবে বাপ ছেলের স্নায়ুর লড়াই। এই লড়াইয়ে যদি আমি প্রমাণ করে দেবো যে তুই আমাকে জন্ম দিয়েছি, তোকে জন্ম দিয়েছি আমি 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 এই রতিকান্ত সাহা। অন্যায় আর অধর্মের নোনা জলে তোমার পাপের তরিকে ভাসিয়ে রাখতে দাদাকে তুমি পাগল করেছো। দুদিন পরে তুমি যে আমাকে খুন করবে না, আর গ্যারান্টি কোথায়? তোমার মতো শয়তানেরা সব পারে। সেই জন্যই তো বলছি ডার্লিং, যত তাড়াতাড়ি সম্ভব তুমি তোমার চলার পথটা পরিষ্কার করো। আমি তো চেষ্টা ত্রুটি করিনি মাই সুইট হার্ট। চেষ্টা নয়, চাই সাকসেস। আমার মতো স্বপ্ন সুন্দরীকে পেতে হলে তোমাকে আরো উপরে উঠতে হবে, তোমাকে দখল করতে হবে তোমার বাবার সমস্ত বিষয় সম্পত্তি, এমনকি এমএলএ হয়ে মন্ত্রিত্ব। তোমাদের সাহায্য করে আমি নিশ্চয়ই পারবো, কারণ ওই জন্য আমাকে খুন করতো আমার হাত কাঁপবে না। এই তো প্রকৃত পুরুষের মতো কথা। তোমার দেহে শক্তি আর মনে সাহস জোগাতে অনন্যা। এই নাও রূপো, এতে ঠেসে হেরোইন ভরা আছে, যা খেলে তুমি কই দাও, কাল থেকে খেতে না পেয়ে আমি যে মরতে বসেছি। এত সহজে তোমায় মরতে দেব না ডার্লিং। আমি যেন স্বর্গে যাচ্ছি। না, এখনো যাওনি, তবে যাবে। আর সেই স্বর্গে যাওয়ার সিঁড়িটা তোমাকে নিজের হাতেই তৈরি করতে হবে। আমি সাকসেস হবই। তোমাকে সেই সাকসেসের চূড়ায় পৌঁছে দিতে আমি আমার জীবন দিতেও রাজি, কারণ তোমার মতো ভালো বন্ধু এ জগতে আমার আর কেউ নেই। তাই তো আমার প্রাণ প্রিয়াকে আমি তোমার হাতে তুলে দিয়েছি বন্ধু। আর আমিও আমার বুক ভরা ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলেছি তোমার জীবন। তাই তো তোমার গলা জড়িয়ে ধরে আমার গাইতে ইচ্ছে করছে। चुरा लिया है तुमने जो दिल को, नजर नहीं चुराना सनम, बदल के मेरी तुम जिंदगानी।
জীবনের সত্যি শুধু দুঃখ। তোমাকে পাওয়ার জন্য আমি নরকেও যেতে রাজি। নরকে নয়, ও তোমায় স্বর্গে নিয়ে যাবে। আর সেই জন্যই তোমার চলার পথের বিষাক্ত কাঁটা ওই রতিকান্ত সাহাকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দিতে হবে। তারপর আমি নিজে তোমাকে পৌঁছে দেবো স্বর্গের নন্দন কাননে। সব কিন্তু অবসান করতে প্রয়োজন হলে হাতে তুলে না বস্ত্র, রক্ত স্নাত হয়ে দখল করো তোমার সিংহাসন। দুর্গম বিপদ সংকুল পথে যাত্রী তুমি মনে রেখো, দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার হয়ে লঙ্কিত হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। জীবনানন্দের রূপসী বাংলা, কাজী নজরুলের বাংলাদেশ, রবীন্দ্রনাথের সোনার বাংলা, রতিকান্ত সাহারা করবে শেষ। তাই তোর মতো জীবন্ত শয়তান আজ এমএলএ হতে চাইছে, আর সেই কাজে সাহায্য করতে হবে আমাকে। না না, প্রয়োজনে আমি মৃত্যুবরণ করবো, তবু শয়তানকে সাহায্য করে দেশের সর্বনাশ করতে হবে না বাবা। কি বলছিস তুই? শয়তান রতিকান্ত সাহা হীরক আর কৃষ্ণাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে আমাদের কাজ অনেকটাই সহজ করে দিয়েছে বাবা। তার মানে আমাদের এত বড় সর্বনাশ করে? সর্বনাশ নয় বাবা, সর্বনাশ নয়, কোন সাপে বর হয়েছে। কারণ কারণ ধ্বংসের মধ্যেই থাকে সৃষ্টির বীজ। সেটা কিভাবে? ও বাড়িতে আমি হীরকের চিকিৎসার ব্যবস্থা করতে চেয়েছিলাম বাবা, কিন্তু ওরা তা করতে দেয়নি। কিন্তু আজ ওরা ওদেরকে তাড়িয়ে দিয়ে আমাদের সেই চিকিৎসার ব্যবস্থাটা একেবারে পাকা করে ফেলে দিয়েছে। কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে উঠবে তো বাবা? চিকিৎসা যদি সঠিক হয় হীরক সুস্থ হয়ে উঠবেই বাবা। ডাক্তার বলেছে 7 দিনের মধ্যে হীরক সুস্থ হয়ে উঠবে। তাহলে সেই ব্যবস্থাই কর বাবা। কিন্তু ওরা কোথায়? এখনো মা আবার আসছে না কেন? এসেছি বাবা, তোমাদের কলগ্রহে বেঁচে থাকার জন্য আমি এ বাড়িতে আবার ফিরে এসেছি। ও কথা কেন বলছিস রে মা? মেয়ে বাবার বাড়িতে আসবে, এ তো আনন্দের কথা। সেই আনন্দের ফলকুধারা হয়ে আমি যে বাড়িতে আসতে পারিনি, আমি এসেছি মেয়ে হয়ে বাবার কাছে, আর বোন হয়ে তার দাদার কাছে। দাদা, এমন একটা শুভক্ষণে চোখের জল ফেলতে নেই রে বোন, চোখের জল ফেলতে নেই। কি রে বোন, তোর দাদা তো এখনো বেঁচে আছে। তুই দেখিস বোন, তুই দেখিস 7 দিনের মধ্যে হীরককে সুস্থ করে তুলে তোর মুখে আমি হাসি ফুটিয়ে তুলবো। কোথায় হীরক? আমি নিয়ে এসেছি চাচা, এই নিন আপনার হিরো। দেখি তোমরা আমাকে এখানে ধরে নিয়ে এলে কেন? আমি কি চোর না ডাকাত? সত্যি তোমরা আমাকে সত্যি তুমি ডাকাত বলা ভাই, নইলে কি আর আমার এই ছোট্ট বহিনটিকে নিয়ে পালিয়ে যাও? এই কৃষ্ণা, কোন ডাক্তার হীরকের চিকিৎসা করতো? প্রথমে হাসপাতালে ডাক্তার অনুপম সেন, পরে ওরা পছন্দ মতো এক ডাক্তার নিয়ে এসেছিল। ঠিক আছে, আমি ডাক্তার অনুপম সেনকে ফোন করছি। ডাক্তার অনুপম সেন, অনুপম সেন, অনুপম সেন, অনুপম সেন। হ্যালো, আমি কর্নেল একে বিশ্বাসের ছেলে কুশল বিশ্বাস বলছি। কাইন্ডলি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাড়িতে একবার আসুন। কি বলছেন? আসতে? ও ওকে 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 ডাক্তারবাবু, ওকে। কি ডাক্তারবাবু কি আসবে? আসবে না মানে? কর্নেল সাহেবের বাড়ি থেকে ফোন পাও মানে উনি হাতে চাহাতে পেয়েছেন, এমন সুযোগ কি হারাবেন? কি রে কুশল বল। হ্যাঁ বাবা, ডাক্তারবাবু এক্ষুনি চলে আসবেন। আসছে সাপাত সঙ্গুল পথ ধরে ছিম ছিম করে এগিয়ে আসছে কালেরা জাগাও। তরি বিষাক্ত লালাই জড়িয়ে পড়েছে বর্তমান সমাজ সংসার, দারুগ্রপনা সবল মারছে। সত্য, ন্যায়, ধর্ম আর আদর্শের বুকে
সেই বিষের জ্বালায় ছটফট করছে সত্যাশ্রয়ী মানুষের দল। ওগো কি বলছো তুমি? তোমার কথা তো আমরা বুঝতে পারবে না বোন, ওর কথা আমাকেই বুঝতে দাও। আপনি না, কর্নেল সাহেবের পবিত্র ভিটেতে আজ আমি এসেছি ডাক্তার হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে। তাহলে কি আপনি হীরকের চিকিৎসা করবেন না ডাক্তার বাবু? নেব, হীরকের চিকিৎসার দায়িত্ব নিশ্চয়ই নেব ডাক্তার বাবু। যদি আপনি কুশল, কৃষ্ণা, রমজান আর আমাকে একই চোখে দেখেন, যদি আমাকেও ছেলের মতো ভালোবেসে আপনি থেকে তুমি বলেন। বেশ, বলো বাবা। আমার হিরো 7 দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবে, তবে আমার চিকিৎসার গুণে নয়, একজনের জাদুকাঠির স্পর্শে। সমাজ সংসারের এক দুরন্ত ঘূর্ণিঝড় অশান্ত অশান্ত ওর রোগের সঠিক নিশানাটা আছে তারই হাতের মুঠোয়, একমাত্র সেই পারে ওকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে। তাহলে আপনি? আমি এসেছি শুধু এই কথাটাই বলতে, আর কর্নেল সাহেবের বাড়ির এক কোণে একটু জায়গা খুঁজে রাখতে। কেন বাবা? আমার 7 রাজার ধন একটি মানিক এখানে গচ্ছিত রেখে যাব, জানি সেটা হয়তো আপনাদের কোনোদিন কাজে লাগবে না, তবু দয়া করে আমার মুখ চেয়ে সেটা একটু রাখবেন। অত কথাই কাজ কি ডাক্তার বাবু? আপনি যে কথাটা বলতে আমতা আমতা করছেন সেটা আমি বলে দিচ্ছি। কি রমজান? উনি আপনার বৌমার জন্য আপনার বাড়ির কোনো এক কোণে একটু আশ্রয় ভিক্ষা চাইছি। তুমি কি বলছো বাবা? আমার ঘরের লক্ষ্মীর আসন আগেও পাতা ছিল, আজও পাতা আছে, তার জন্য আশ্রয় ভিক্ষা চাইতে হবে কেন? কিন্তু বাবা তুমি? আমি অনন্যার হতভাগ্য দাদা, ডাক্তার অনুপম সেন। ডাক্তার বাবু, আপনারা বিশ্বাস করুন, সে যে এত কাণ্ড ঘটিয়েছে তা সম্পূর্ণ আমার অজান্তে, কারণ আমি তখন বিলেতে ডাক্তারি পড়তে গিয়েছিলাম। আমি জানলে এতখানি ফুলের পসরা কিছুতেই তাকে মাথায় তুলতে দিতাম আজ না। যখন জানতে পেরেছে, তাহলে সেই ফুল আপনি সংশোধন করে দিন। আমাদের ভাবিকে আমাদের কাছে ফিরিয়ে দিন। কিন্তু যে ডিভোর্স আদালত থেকে অনুমোদিত হয়েছে, আদালতের বিচারকে তাকে কুচি কুচি করে ছিঁড়ে ফেলতে হবে, কারণ মনের বিচারের কাছে আইন আদালত কিছুই নয়। আজ আমি গর্বিত যে এই দেব মন্দিরে আমার বোন দেবদাসী হওয়ার সুযোগ পাবে। তাজমহলের পাথর দেখেছো, দেখিয়াছো তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাইরেতে শাহজাহান। চেনার চোখে অনেক দিন আগেই ছানি পড়ে গেছে, তাই মেয়েরা তোদের কান ধরে ওঠায় আর বসায়। আমিও কান ধরে উঠবো আর বসবো যদি তুমি আমায় ভালোবাসো। আরে জানো তুই, তোমার গালাগালি তো নয়, যেন পাহাড়ি মৌচাকের মধু। কেন তুই আমার লাঠি খাবে শুধু শুধু? শুধু কেন হবে, আমি যে তোমার করব আমার মধু। সাধু সাধু, তোর কথা শুনে আমি খুব খুশি হয়েছি। তুই কি জানিস পোড়া, আমাকে বিয়ে করলে তোকে তোমার সব শর্ত মানতে আমি রাজি। ভালো মানুষের জি, এর চেয়ে আর ভালো কথা হয় নাকি? তাহলে শোন মুকুড়া, আমাকে বিয়ে করলে তোকে প্রতিদিন সকাল বিকেল 420 বার করে কান ধরে উঠবোস করতে হবে। রাজি? রাজি মানে
আমি এখন থেকেই শুরু করে দিচ্ছি। তাহলে চালিয়ে যা। এক, দুই, তিন, চার। তুই কি পাগল হয়ে গেছিস? পাগল আমি হয়েছি, তবে এমনি নয়, এই রূপসী রূপে। তাই নাকি? তা কে তুমি রূপসী? চুপ, এই তুই চালিয়ে যা। Shut up! একটা পাগলা মেয়ে মানুষের খপ্পরে পড়ে কান ধরে উদ্বোস করছিস। আগে দেখেছিস মেয়েটা আসল না নকল? তার মানে ওরে শালা, শুধু পোশাক দেখে এই যুগের ছেলে মেয়ে চেনা যায় না। মেয়েদের আসল রূপ যাচাই করতে হলে এছাড়া কোন জাতের মেয়ে? তাই তো, এ তো বেটার ছেলে। দাঁড়া শালা, তোর দেখাচ্ছি মজা। শালা, তোর মেয়ে আমার স্বাদ আমি মিটিয়ে দিচ্ছি। লাঠি খেয়ে জান একেবারে লোভে জান হয়ে আছে, তার উপরে তুই মারলে একেবারে নিমতলায় থাকে। বলো হরি, হরি বল। কাল করতে ওকে ছেড়ে দে। ওরে বাবা রে, হাত তো নয়, যেন চিতাবাঘের খাবা। শান্তি। এবার বল, তুই মেয়ে সেজে ঘুরছিস কেন? এবারে দায়ে ওই ঝেঁটার হাত থেকে বাঁচবার জন্য। কিন্তু ও যে আমাকে দেখে মেঘে হামলে পড়বে তা আমি কি করে জানবো? ঠিক আছে, তুই ভাগ এখান থেকে। ঠিক আছে, ওই চলে যাচ্ছি। দুঃখ করে না মানতো শোনা, আমি পরজনের মেয়ে, তোকে বিয়ে করবো, তোকে কাতু কুতু দেবো, বেড়া গজা খাওয়াবো, তোকে গলায় দড়ি দিয়ে মোটর চালাবো। দাঁড়া শালা, দাও বেরে শালা, তোর তোকে মেরেই ফেলবো। উরে বরে বাড়িতে ভাই, মাতে নেই গো আমার একমাত্র স্বামী। আমি যে তোমার বউ হই, তাদের কুলের বউ গো তুমি, তাদের কুলের বউ। যমুনা জল আনতে গিয়ে সঙ্গে নয় তোকে, সঙ্গে নয় তোকে। বলি হরি, তোর কাণ্ড জ্ঞান। একটা ছেলেকে মেয়ে ভেবে কান ধরে উদ্বোস করছিস। কি করে জানবো ভাই যে 420 মেয়ে সেজে আছে? যা হয়েছে চেপে যা। কেউ যখন দেখিনি তখন 5 কান না হবেই ভালো। আমি দাদাকে বলে তাড়াতাড়ি তোর একটা বিয়ের ব্যবস্থা। তুই শালা, দাদাকে ও কথা বলে নাকি? তাছাড়া খুন খারাপই করা যাদের পেশা। নেভার তো ফিকে হয়ে গেছে বাইরে। এই কি আছো? কে তোমরা? আমাকে একটু মদ দাও তো। মন দেয় নানি, তোমাকে আমার সব দেবো। কাল কালকে ওটা দাদার ভূমিকা, ওর সঙ্গে বাজে ব্যবহার করবি না। গ্যান্টারি তো দাদা, আজ কি আমার চাই না, আগুন নিয়ে খেলা করবি না। দাদা জানতে পারলে কেউ জানবে না। তুই এখান থেকে ফুটে যা। বেশ, আমি চলেই যাচ্ছি। তবে যাবার সময় একটা কথা বলে যায় কাল কালকে, যারা যে পাতে খায় সেই ভাত ফুটো করে, তাদের জীবনের কালো ছায়া কেউ সরাতে পারে না। ভগবানও নয়। শালা, জ্ঞানের অবতার। তাই তুমি আমার মুখে এসো সুন্দরী। এই, তুমি আমার হাত ধরে টানছো কেন? আমি কি মাতাল? না সুন্দরী, তুমি আমার দুরান্ত খিদের সুস্বাদু খাবার। না না, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, আমি নাহলে চিৎকার করবো। আমার হাত থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। তোমাকে আমার চাই। কেউ নেই সুন্দরী, কেউ নেই। তোর মতো দ্বিপদধারী জানোয়ারের জম আবার তুই উঠতে পারছি
নিহতি তোর চুলির মুঠি ধরে যাচ্ছে, তুই তার কাছেই যা জানো। দ্বিতীয় গুলিটা যদি নিজের বুকে নিতে না চাস তাহলে ওকে ছেড়ে দে। দিলাম, কিন্তু এই জয়পুরের বুকে তোদের এই নারকীয় খেলা কবে শেষ হবে বলতে পারিস? সেদিন এই জয়পুরের বুক থেকে সরে যাবে শয়তানদের কালো হাতের থাবা, বন্ধ হবে কালোবাজারি, শয়তানি, অত্যাচার, অবিচারের খেলা। সেই দিন তার আগে নয়। চলাই সাতবন তেলও পুড়বে না আর রাধাও নাচবে না। সুতরাং এদের কুকীর্তির বিষাক্ত বায়ু এই জয়পুরের আকাশ বাতাসকে দূষিত করবে। এই যে হিন্দি ছবির লড়াকু হিরো, আপনি এভাবে পারবেন আমার হৃদয়কে এইভাবে জয় করতে? ম্যাডাম, আমি গ্রাম বাংলার সহজ সরল ছেলে, তাই বলে এত মূর্খ নই যে পাষাণের কাছে জল ভিক্ষা চাইব। তার মানে আমি হৃদয়হীনা, বাংলার শাশ্বত নারী সমাজের কলঙ্ক। পুরুষ সমাজের চোখে আপনি এক ঘৃণার পাত্রী। আপনি একজন কুৎসিত কদর্যহীনা নারীর Yes, it is absolutely correct. নারী সুন্দরী হয় কিসে জানেন? তার সম্ভ্রম আর লজ্জায়। সেই লজ্জাই তো আপনার মধ্যে নেই, তাহলে আপনি কিসে সুন্দরী, কিসের এত অহংকার আপনার? তার জবাব আমি তোমাকে দেব না। মনে রাখো স্কাউন্ডেল, হাজার চেষ্টা করলেও তোমাকে আমি আমার কোনোদিনও পদসেবার অধিকার দেব না। তুমি আমাকে জয় মারবে না, শালীনতার শেষ সীমাটুকু ছাড়িয়ে যাওয়ার যোগ্য উত্তর দিলাম। আমার গায়ে হাত দেওয়ার তোমার কোনো অধিকার নেই। নেই, নেই তো, নেই তো আমি জানি, কারণ আপনার টাকার খেলায়, ছলনা ভরা কৌশলতায়, আদালতের রায়ে আজ আপনি আমার স্ত্রী নন। কিন্তু এই সমাজ সংসারের বুকে মানবিকতার আদালতে দাঁড়িয়ে আজকের এই আচার আচরণের আপনি কি জবাব দেবেন? কারো কাছে আমি আবার কাজের জবাব দিয়ে করতে বাধ্য নই। তাহলে এই শান্ত সুশীতল গ্রামের বুকে উচ্ছৃঙ্খল জীবনযাপন করছেন কেন? কি চান আপনি? আমি চাই আমার রূপ যৌবন, আমার শরীর দেখে তোমার বুকে কামনার ঝড় তুলতে। আগুনে পুড়ে তুমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আর ভালোবেসে যে অধিকার আমি পাইনি আমার এই যৌবনের খেলায়। অনন্যা দেবী, পুরুষের কাছে নারীটাই যদি সব হতো তাহলে তারা বিয়ে না করে পতিতালয়ে যেত। তাই আজ আপনাকে বলছি, এই জয়পুরের মাটিতে দাঁড়িয়ে আপনাকে আমি বলছি, 24 ঘন্টার মধ্যে আপনার ওই কুহুকিনীর পোশাক আর মায়াবিনী মন নিয়ে এই জয়পুর ছেড়ে চলে যাবেন, এবং ভবিষ্যতে আর কোনোদিন আপনি আমার সামনে এসে দাঁড়াবেন না। কি অনন্যা দেবী, আপনি কাঁদছেন? আপনার এই নগ্ন বিভৎস ছবিটার মুখে কান্না শোভা পায় না অনন্যা দেবী। ও ছবি শুধু কাঁদাতে জানে, কাঁদতে নয়। তাই আপনার কাছে আমি করজোড়ে মিনতি করছি, আপনার এই মেকি কান্নার মোহজালে বিস্তার করে এই শান্ত সৌম্য জয়পুরের সুশীতল বাতাসকে আপনি দূষিত করে তুলবেন না।
নমস্কার। চলে যাচ্ছে ভয়ঙ্কর তীব্র দাবদাহে আমার সর্বস্ব জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমার পাশ্চাত্য শিক্ষা, আমার বিবেক মনুষ্যত্বকে এমনই ভাবে কার কাছে অপমানিত হতে হয়নি। আমার স্বাভিমানের অহংকার। স্বামীর কাছে চূর্ণ হয়েছ, এতে লজ্জার কি আছে অনন্যা? তুমি কি বলছো? যা চিরন্তন সত্য, যা ঘটবে তা আমি আগে থেকেই জানতাম। তার মানে তুমি আমাকে শুধু ভালোবাসার অভিনয় করে এই বোঝাতে চেয়েছি যে কাচ আর কাঞ্চন এক জিনিস নয়। যাকে তুমি অনাদরে দূরে সরিয়ে দিয়েছো সেটা কাঞ্চন, আর যাকে তুমি আদরে সোহাগে বুকে জড়িয়ে ধরতে চাইছো সেটা কাচ। সে তোমার বুকটাকে রক্তাক্ত ক্ষত বিক্ষত করতে পারে, কিন্তু ভালোবাসার বাড়ি সিঞ্চন করতে পারে না। কুশিক্ষার কবলে পড়ে সারা জীবন ভুল পথে ছুটেছো। যারা তোমার জীবনকে আলোকিত করার স্বপ্ন দেখিয়েছে তারা কেউ চন্দ্র বা সূর্য নয়, বিদ্যুতের ঝিলিক। হঠাৎ আসে আবার হঠাৎ মিলিয়ে যায়। একটা চরিত্রহীন লোভী মাতাল, যে লোভের বশবর্তী হয়ে নিজের জন্মদাতা পিতাকে খুন করতে চায়। তার জীবনে নারীর মূল্য কতখানি এবার তুমিই বিচার করো। আর তুমি মায়ের দু চোখে জ্বলে ওঠা আগুন নেভাতে এক চরিত্রহীন খুনি, যার জীবনের শেষ পরিণতি ফাঁসি কিংবা যাবজ্জীবন। আর কুশল পুরুষ সমাজের আদর্শের প্রতি শাশ্বত নারীদের স্বপ্নে দেখা শিবের ন্যায় স্বামী, যে শুধু দিতে শিখেছে, নিতে নয়। যে আঘাতের পরিবর্তে ভালোবাসতে জানে, কিন্তু ভালোবাসার কাঙাল নয়। অসত্য, কি বলছো অসত্য? কেন তুমি আমার জীবনের ভুলের কথাটা বলে দাও রে আগে। কুশলের আদর্শ ভালোবাসায় তুমি নিজের জীবনটাকে পূর্ণ করো অনন্যা। অশান্ত, নিজের জীবনটাকে পূর্ণ করো। সুখী হও। কথাটা যতখানি বলা সহজ, জীবনে প্রতিফলিত করা ঠিক ততটাই কঠিন। না না, যত কঠিনই হোক, যেন দুঃখ কষ্টের পথ পার হলো কুশলের কাছে আমাকে যে পৌঁছতেই হবে। প্রয়োজন হলে তার পা দুখানে জড়িয়ে ধরে বলবো, চরণ ধরে দিও আমারে, নিও না নিও না সরায়, জীবন সুখ দুঃখ বকে ধরিব জড়ায়,
আমার মায়ের পায়ের জবা হয়ে আমার মায়ের পায়ের জবা হয়ে ও তার গন্ধ না থাকে যায় সব নয় রে ভুয়া ভরণ গন্ধ না থাকে যায় সব নয় রে ভুয়া ভরণ মায়ের পায়ের জবা হয়ে ঘটনা আমার মায়ের পায়ের জবা হয়ে ঘটনা মালতী খায় ও তার গন্ধ যে ছড়ায় জানি তুই মালতী খায় ও তার গন্ধ যে ছড়ায় ঘরের পেলে পরের মাঝে নিজে যায় জানি তুই মালতী খায় ও তার গন্ধ যে ছড়ায় ঘরের পেলে পরের মাঝে নিজে যায় ওরে তোর মতো যে নেই তাদের মায়ে বয়ে আলাপ তোর মতো যে নেই তাদের মায়ে বয়ে আলাপ মায়ের পায়ের জবা হয়ে ঘটনা ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে ঘটনা ফুটে মন ও তার গন্ধ না থাক যায় সব নয় রে ভুয়া ভরণ গন্ধ না থাক যায় সব নয় রে ভুয়া ভরণ মায়ের পায়ের জবা হয়ে ঘটনা ফুটে মায়ের পায়ের জবা হয়ে ঘটনা ফুটে মায়ের তুমি বাইরে গিয়ে দেখো তো এত কোলাহল কিসের? আচ্ছা ঠিক আছে আমি এখনই যাচ্ছি। মা গো মা, সাধু সজ্জনদের পরিত্রাণ করে তুই শয়তানদের শাস্তি দে মা। তোর তিনয়নের রুদ্ররোষ থেকে একটা শয়তানের যেন মুক্তি না পায়, কেউ যেন এসে না বলে রক্ষা কর মা, দয়া করে তুই আমাকে রক্ষা কর। কি তোর পরিচয়? আমি এই জয়পুরের একজন সরল সাদাসিধে মানুষ, নাম আমার অধিকান্ত সাহা। সত্যি তুই সরল সাদাসিধে মানুষ? তাহলে কে এমন শত্রু আছে যার হাত থেকে রক্ষা পেতে তুই এখানে ছুটে এসেছিস? সে আমারই ছেলে মা, ছেলে বলে কিনা বাবাকে খুন করতে চায়। আর তোর বড় ছেলে? সে তো কবেই পাগল হয়ে গেছে। মিথ্যে কথা, আপন সাধ্য সিদ্ধির জন্য তুই তাকে পাগল করেছিস। না মা, তুই কি বলছিস? তুই তুই নিজেকে খুব চালাক মনে করিস তাই না? নিজে তোর চালাকির জবাব দিতে তোর নিজের ছেলে তোর বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে। আমার ছেলেটা ওরকম ছিল না মা, অশান্ত নামে একটা বকাটে ছেলে আর একটা বাজে মেয়ের পাল্লায় পড়ে আমার ছেলেটা আজ। না, কারোর পাল্লায় পড়ে নয়, তোর পাপেই তোর ছেলে আজ। কিন্তু আমি জ্ঞান তো কোনো পাপ করিনি মা। মা, মা গো মা, মা গো, তোর সামনে এই নরদম মিথ্যে কথা বলছে মা। ওকে তুই শাস্তি দে মা, ওকে তুই শাস্তি দে। জয় মা মুন্ডমালিনী। ছেলেগুলোকে কি একটু সুপথে ফেরানো যায় না মা? না, কারণ তার সারা শরীরে প্রবাহিত হচ্ছে তোরই দূষিত রক্ত। তাহলে বিফল মনোরথেই ফিরে যাই মা। যত নষ্টের মূল মাতার লম্পট ফেরেবাজ ওই অশান্ত, ওকে যদি একবার সামনে পেতাম তাহলে তার মাথাটা চিবিয়ে খেতে, তাই না শয়তানের শিরোমণি রতিকান্ত সাহা? বাবা, তুমি তো আমার ছেলের বন্ধু, তাই তোমাকে আমি বলছিলাম কি, তাই বুঝি তোমার শত্রু হয়ে গলায় কাটার মতো বিচ্ছি, তাই না? না না না, তা কি করে হবে? তুমি তো আমার ছেলের বন্ধু, তাই বলছিলাম কি, রূপককে যদি একটু বুঝিয়ে সুঝিয়ে বলতে, তাহলে অত কষ্টের পয়সাগুলো দু হাতে ভরে আমাকে নষ্ট করতে হতো না। পাপের পয়সা এমনি ভাবেই ধ্বংস হয় রতিকান্ত সাহা, কারো কথায় তা রোধ করা যাবে না। তাই এখানে কাল বিলম্ব না করে যাও রতিকান্ত, চোখের সামনে সবকিছু ধ্বংস হওয়া দেখতে দেখতে
দিনগত পাপ ক্ষয় করো। তার আগেই নিজের ছেলের রক্তে হাত রাঙিয়ে আমি প্রমাণ করে দেবো যে আমি রতিকান্ত সাহা, যে সবকিছু বাধার প্রাচীরকে সুতীক্ষ্ণ বুদ্ধির ছুরি দিয়ে ফালা ফালা করে দুর্বল গতিতে লক্ষ্যমাত্রায় সে এগিয়ে যাবেই যাবে। অশান্ত, শয়তানের দুঃস্বপ্ন কি কোনোদিন সফল হবে না, কারণ রূপক এখন হেরোইনের নেশায় বুধ হয়ে আছে। সেই নেশায় বাবার বুকে চুরি বসানোটা তার কাছে এখন জল ভাত। সাবাস, এই তো চাই। এই না হলে আমার সন্তান, যে ছেলে মায়ের আদেশ পালন করতে আস্তে আস্তে জ্বলন্ত অগ্নিকুণ্ডে প্রবেশ করতে পারে। তোমার ছেলে তোমার প্রতিশোধ স্পৃহার জ্বলন্ত মশাল। তোমার আদেশে সে পৃথিবীর সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারে। আর সেই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে প্রাণ খোলা হাসি হাসতে হাসতে নিভে যাবে আমার দু চোখের আগুন। সেই আগুনে তুই অগ্নিশুদ্ধ হবি। তাই তো তোর মায়ের তোর প্রতি কঠোর কঠিন আদেশ। বলো মা, কি তোমার আদেশ? আমার জীবন দিয়েও সে আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। আমার আদেশ? জালো জালো বুকে প্রতিশোধের আগুন জাল, সেই আগুনে পুড়বে পাপী, তৃপ্ত হবে মহাকাল। জালো জালো বুকে প্রতিশোধের আগুন জাল, সেই আগুনে পুড়বে পাপী, তৃপ্ত হবে মহাকাল। জালো জালো আগুন নিয়ে খেলার পরিণাম রতিকান্ত সাহা হাড়ে হাড়ে টের পাচ্ছে। বড় ছেলে পাগল আর ছোট ছেলে ছাউনি তো ছোড়া নিয়ে বাবার গলার ধার পরীক্ষা করতে চাইছে। পাপের পরিণাম বুঝি এমনই হয়, ভুল পথে পা রাখলে জীবন দিয়ে সেই ভুলের মাসুল দিতে হয়, তাই না দাদা? একই রে, একই রে। আমি ভুল দেখছি না তো? এই দাঁড়া 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 দাঁড়া, আমি জেগে আছি না স্বপ্ন দেখছি? স্বপ্ন নয় দাদা, আজ থেকে এটাই আমার জীবনের চরম সত্যি। তার মানে আমি যেভাবে তোকে দেখতে চাইবো আমি সেইভাবেই তো সাজার চেষ্টা করেছি দাদা। আমি তোকে যেখানে পাঠাতে চাইবো সেখানে যাওয়ার জন্য আগের থেকেই আমি প্রস্তুতি নিয়েছি দাদা। অনন্যা, তোমার দেওয়া অনন্যা না আমি আমার জীবন দিয়ে সার্থক করব দাদা। তাহলে তোর মদের নেশা, উচ্ছৃঙ্খল জীবনযাপন আজ থেকে আমি চিরদিনের মতো ত্যাগ করলাম দাদা। পারবি তো? পারবি তো বোন তোর এই কথার মর্যাদা রাখতে? দাদা, তোমার শিক্ষার অমর্যাদা করে আমি জীবনে যে ভুল করেছি তার জন্য তুমি আমাকে ক্ষমা করো দাদা, আমায় ক্ষমা করো। ভগবান তোকে চাইতে হবে না রে বোন, অনেক আগেই আমি তোকে ক্ষমা করে দিয়েছি। অনুশোচনার অশ্রু জলে মানুষের দেহ মন পবিত্র হয়। সেই অনুশোচনার অশ্রু জলে ধোয়া তুই তো খাঁটি সোনা রে। কিন্তু আমি তো কাঁদতে জানি না অনুপম, আমার মনের গোলানি দূর হবে কিসে? কে বলে তুমি কাঁদতে জানো না? অন্তরাত্মার কান্না কি সব সময় চোখে দেখা যায়? অনুপম, অনুশোচনার গেলানি যদি তোমাকে কুড়ে কুড়ে না খেত তাহলে তুমি এখানে ছুটে আসতে না সোনালি। দাদাকে সুস্থ করার ব্রত নিয়ে তুমি চিকিৎসা করেছো, অথচ আমি তোমাকে সোনালি, সেদিন তোমাকে অপমানের করার জ্বালা আমাকে কম কষ্ট দেয়নি অনুপম। তাই তো অনুশোচনার দংশনে আজ আমি তোমার কাছে ছুটে এসেছি ক্ষমা চাইতে। শুধু কি তাই? আর কিছু নয় বৌদি। বৌদি, ঝগড়াটে ননদিন হলেও আমিও তো নারী, তাই নারীর চোখ মুখের ভাষা দেখে আমিও কিছুটা বুঝি বৌদি। তাই বুঝি সাত সকালে ঝগড়া করতে ছুটে এসেছো? করবই তো,
আমি যে সংসার আকাশের নারদমুনি ননদিনী, কিন্তু তোমাদের মধ্যে কোনো ঝগড়া যেন না দেখি। আমি বাইরে যাচ্ছি, আর বাইরে গিয়ে সবকিছু দেখবো এবং শুনবো। আর একটু বেচাল হয়েছে তো আমিও বুঝিয়ে দেব, আমিও কিন্তু রায়বাঘিনী ননদিনী। হ্যাঁ, বেচাল আর কি হবে ননদিনী, তোমার দাদাকে নিয়ে যত জ্বালা। তুমিও ননদিনী বলতে শুরু করলে যে? আমি বিয়ে করলে তবে তো। বিয়ে করবে না মানে? ডাকবো দেখবে ঠাকুরজিকে? না 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 না, থাক, আমি এমনি ভয়ে মরে আছি, আবার জল্লাদকে ডাকা কেন? তাহলে দূরে দাঁড়িয়ে আছো কেন? এখনো জড়িয়ে ধরছে না কেন? ধরো ধরো বলছি, নইলে। অনুপম, হাজারো হাসি, গান আর আনন্দের মধ্যে মনে পড়ে তোমার বাবার সেদিনের সেই নির্মম কথাগুলো। সেদিন যদি অশান্ত আমাকে সাহায্যের হাত বাড়িয়ে না দিত। অশান্ত? সে তোমায় কি সাহায্য করেছে? সব ভালো মন্দের মূলেই তো ওই অশান্ত। অশান্ত? সব ভালো মন্দের মূলেই। তবে হ্যাঁ, আজকে সব ঘটনা থাক, আজকে তোমাকে কিছুই জানতে হবে না। হ্যাঁ। দুদিন পরে তোমার কাছে সব ঘটনা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে উঠবে। হ্যাঁ, আজকের এই মধুময় সময়টুকু নষ্ট না করে আমি তোমার গলা জড়িয়ে ধরে বলবো, আমি তো তোমার চিরদিনে হাসি কান্না সাথে। হ্যাঁ অনুপম, হ্যাঁ, আমি তো তোমার চিরদিনে হাসি কান্না সাথে। সেদিন থেকে যেদিন তুমি, সেদিন থেকে যেদিন তুমি মন দিলে আর মন নিলে, আমি তো তোমার
চিনেছি। এ দুনিয়ায় সব শালাকে আমি চিনে নিয়েছি। ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কেউ আপন নয়, সবই সত্যের দোষ। বেঈমানি আর শয়তানিতে জগৎ ভরে গেছে, তাই কাউকে বিশ্বাস করানো উচিত নয়। সবাই যদি বেঈমান হতো। তোকে বাদ দিয়ে বলেছি রহমত, একমাত্র তুই তো আমার সঙ্গে কোনো বেঈমানি করিসনি, তাই তো তোকে দিতে চাই এক মহান কাজের দায়িত্ব। কাজটা কি হলায়? একটু পরে রূপক শরবত খাবে, তুই কায়দা করে তার শরবতে এই বিষটা মিশিয়ে দিবি। নে ধর। আপনি কি কইছেন? আমার কাজের বিরুদ্ধে যে আচরণ করবে তাকে আমি ছেলে বলে ক্ষমা করি না, তাকে শেষ করে। একজন নিরহ গো বেচারা মানুষকে আপনার পাপের ভাগী করছেন কেন? বেটা, তোমায় আমি কতদিন বলেছি আব্বাজান, এই শয়তানের কাছ থেকে ফিরে এসো। আজ বুঝলে তো এই শয়তান তোমাকে কেমন করে খুনি সাজিয়ে নিজের গুনাহ চাপা দিতে চায়। তুই ঠিকই বলেছিস বেটা, আমি আর ওনার লগে কাজ করব না। আজ তোর হাত ধরে এখান ছেড়ে কোথায় যাবি? পরে আমার কথা মতো কাজ না করলে সে ব্যবস্থা আমি নিশ্চয়ই করে দেবো। আমি রতিকান্ত সাহা, বাংলাদেশ থেকে আসার পর তোদের থাকার ব্যবস্থা এখানে আমি করে দিয়েছিলাম। তার বিনিময়ে আপনার হাজার হাজার পাপ কাজের সঙ্গে হয়েছে, কিন্তু আর নয়। এসো আব্বাজান, আমরা এখান থেকে এক পা তোলার চেষ্টা করলে তোদের বাপ বেটাকে আমি এক কবরে শুয়ে দেবো। তোর মতো দোজাকের কীট, তাহলে সেই কীটের কামড়ে তুই 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 এখান থেকে পালিয়ে যা, নইলে শয়তান তোকে আল্লাহ তোকে আমি ছাড়বো না। আব্বাজানের খুনের বদলা নিতে দেখুন দেখুন স্যার, ছেলে হয়ে নিজের বাবাকে খুন করেও আশাটা মিটেনি, শেষ পর্যন্ত আমাকেও। শয়তান, আরেকটা মিথ্যা কথা বললি তোকেও আমি। দেখুন দেখুন স্যার, গুন্ডাটা আবার আমাকে। রামজান বাবু, রহমত মিয়াকে খুন করার অপরাধে আমি আপনাকে অ্যারেস্ট করলাম। রতনলাল, অ্যারেস্ট টিম। ওকে স্যার, আসুন রমজান বাবু। আমার বাবাকে খুন করি কথাটা সত্যি হলেও আমার কিছুই করার নেই, সেটা প্রমাণ করবে আদালত। হ্যাঁ, ওটা আদালতেই প্রমাণ করবি। কেমন? এটা কলিকার ছাগলে চাটে বাঘের গাছ। রমজান, তুই আমার দীর্ঘদিনের সাথীকে খুন করেছিস, তোকে আমি দেখে নেব। আজ থেকে তুই তোর মৃত্যুর দিন গোনা শুরু কর। রতিকান্ত বাবু আবার একবার ঘোড়া জলে মাছ ধরলেন, জানি না আগের বারের মতো শেষ রক্ষা করতে পারবেন কিনা। মনে রাখিস শয়তান, যদি তোর মিথ্যার জাল কেটে বেরোতে পারি তাহলে আমার হাতে তোর মৃত্যু আল্লাহ রোধ করতে পারবে না। চলুন। ডেড বডিটা মর্গে পাঠানোর ব্যবস্থা করো। ওকে স্যার। আমি আসামিকে নিয়ে যাচ্ছি। রাজনীতি রয়েছে ছাগলে চাটে বাঘের গাল। ঠিক
এমনি ভাবে একে একে পথের কাঁটাগুলোকে শেষ করে আমার এমএলএ হবার পথটাকে সুগম করে দিতে হবে। এরপরের টার্গেট আমারই ছোট ছেলের উপর। বর্তমানে তুই আমার একমাত্র ছেলে, তুই তো সবই জানিস বাবা, তোকে আমি আর নতুন করে কি বলবো? তোমার কিছু বলার না থাকলেও আমার জীবনে কিছু বলার আছে বাবা। এতে আবার কিন্তু কি আছে? তোর যে বলার আছে তুই মন খুলে বল। দলিলের টিকে এইখানটা একটা সই করে দাও। তার মানে? মানে তুমি তেমন সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি আমার নামে দানপত্র করে দিও। তা কি করে হয়? হ্যাঁ, এতদিন তুমি অসম্ভবকে সম্ভব করে এসেছো বাবা। আজ যদি আমি তা না করতে পারি তাহলে তোমার ছেলে বলে আমি পরিচয় দেবো কি করে? ঠিক আছে বাবা, ঠিক আছে। এই তো সবে ভোটে দাঁড়াবো বলে মনে স্থির করেছি, আর কয়েকদিন পর তোকে লিখিয়ে দেবো। অনেক ক্ষমতার অধিকারী হবে, তাই না বাবা? অনেক ক্ষমতার অধিকারী হয়ে তুমি আমাকে পিঁপড়ের মতো টিপে মারবে, সে সুযোগ আমি তোমাকে দেবো না বাবা। যাও, তাই করো, করো বলছি। না না না, সই আমি করবো না। তুই কি পাগল হয়ে গেছিস সর্দা? হ্যাঁ, এখন আমি হয়নি, পাগল হয়েছে বর্দা, আর তাকে পাগল করেছে এই শয়তান। দাদা, তুই কি বলছিস দাদা? ঠিকই বলছে। অনুপম সেনের মতো একজন আদর্শবাদী ডাক্তারকে ফাঁদে ফেলে পাগলের ইঞ্জেকশন করতে বাধ্য করেছে এই জানোয়ারটা। দেখি কোথায় গেল জানোয়ারটা, কোথায় গেল? আপনাদের কথা বলার ফাঁকে চুপিসারে পালিয়ে গেছে শয়তানটা। কিন্তু কোথায় যেতে পারে শয়তানটা? আমি জানি, আজ আমি তোমাদের সব বলবো। শয়তানটা কিছুক্ষণ আগে রহমত মিয়াকে খুন করে তারই ছেলে রমজানকে মিথ্যা খুনের দায়ে জেলে পাঠিয়েছে। ঠিকই বলছি, আজ থেকে 25 বছর আগে ঠিক এমনি মিথ্যা অপবাদ দিয়ে 14 বছর জেল খাটিয়েছিল দেবীমাকে। দেবীমা কে কে তুমি? তিনি? জয়পুর জঙ্গলের কালী মন্দিরের পূজারিনী। আর আরো একটা বড় পরিচয়, তিনি তোমাদের সৎ মা। তার মানে দেবী মায়ের ছেলে ওই অশান্ত। অশান্ত তোমাদের বড় দাদা মায়ের সামাজিক স্বীকৃতি আর বিনাদেশে 14 বছর জেল খাটার বদলা নিতে আসছে একটা অশান্ত ঘূর্ণিঝড়। কিন্তু এত কথা তুই জানলি কি করে? তুই তো সেদিনের ছেলে সর্দা। রহমান চাচা আমাকে সব বলেছে। ওই রহমান চাচাই ছিল বাবুর সব পাপের সঙ্গী আর সাক্ষী। না, সাক্ষী নয়, আদালত নয়, ওই দেবী মায়ের মন্দির হবেই অধিকান্ত সার সব পাপের শেষ বিচার। আবার পাপের একসঙ্গে কোনো বদন থাকতে পারে না। ওই সব বদনে ছিঁড়ে ফেলে এই পৃথিবীকে কলুষ মুক্ত করতে পাপীর বিনাশ আমি করবই। পাপ আর পাপীদের বিষাক্ত নিঃশ্বাসে ছেয়ে গেছে এদেশের আকাশ বাতাস। আমার মতো হাজারো সেনা অফিসারের ক্ষমতা নেই সেই দূষিত আকাশ বাতাসকে দূষণ মুক্ত করা। সেই দূষণের কালো ছায়া আমার এই সংসারটাকেও গ্রাস করেছে। সেই কালো ছায়ার হাত থেকে আমরা কবে মুক্তি পাবো বাবা? তা তো জানি না রে মা। সারা জীবন দেশ সেবার পরিণাম যে এটাই হবে এ আমি স্বপ্নেও ভাবিনি। বাবা, আমরা ভাই বোন দুজনেই ছন্নছাড়া জীবনের শিকার, আর আমি সম্মানীয় পথে বসে অসম্মানের জ্বালা হয়ে যাচ্ছি। হ্যাঁ রে মা, হীরা কেমন আছে এখন? সেই একই রকম আছে বাবা।
জানি না ডাক্তারবাবু কেন যে আশ্বাস দিলেন, আমি কিছুই বুঝতে পারছি না। বেশি বোঝার দরকার নেই, শুধু ডাক্তারবাবুর মুখের কথাই যথেষ্ট। তিনি আমাকে কথা দিয়েছেন 7 দিনের মধ্যে হীরক সুস্থ হয়ে উঠবেই। আমি শুধু ডাক্তারবাবুর অপেক্ষাতেই আছি। তাহলে আজ পর্যন্ত কোনো চিকিৎসাই হলো না, তাহলে সে সুস্থ হয়ে উঠবে কিভাবে? সেটা ডাক্তারবাবুই ঠিক করবেন। আমি জানি তিনি ধন্বন্তরী, তার হাতের গুণে মৃত রোগীও প্রাণ ফিরে পায়। বাবা না না কুশল, এ তোমার ভুল ধারণা। আমি চেষ্টা করি মাত্র, তারপর সবই ঈশ্বরের হাত। আপনার সেই ঈশ্বর আমার স্বামীকে সুস্থ করে দিতে পারবে তো ডাক্তারবাবু? নিশ্চয়ই। বোনের সোহাগ চিহ্ন বজায় রাখতে দাদার আন্তরিক প্রচেষ্টা কি কখনো ব্যর্থ হয়? কিন্তু বাবা, হীরকের আরোগ্যের ব্যাপারে এখনো তো কোনো চেষ্টাই করা হয়নি। ও নিয়ে আপনি ভাববেন না মেসমশাই। কিন্তু চিন্তা তো আপনি করতে বারণ করছেন। তবে আপনি যদি যদি আপনার গোপন তথ্যটা একবার জানান। নিশ্চয়ই জানাবো, কিছুক্ষণের মধ্যেই তা দেখতে পাবেন। দাদা সম্পূর্ণ সুস্থ, তাই না অনুপম? ঠিক তাই। আমার বড় জানতে ইচ্ছে করছে অনুপম, আলাদিনের এই আশ্চর্য প্রদীপটা ঠিক তুমি কবে হাতে পেয়েছো? মাত্র কিছুদিন আগে। আর সেই প্রদীপটা আপনাদের চোখের সামনে জল জল করছে, যার নাম অশান্ত, এক দুরন্ত ঘূর্ণিঝড়। ভালো মন্দ পাপ পুণ্যের সংমিশ্রণের তৈরি এক অদ্ভুত জীব, যার উপরটা মানুষের মতো কিন্তু অন্তরটা শয়তানের। আপনি প্রকৃত মানুষ, তাই তো আপনি আমাদের পাগল হীরককে। কে বলল হীরক পাগল? হীরক সম্পূর্ণ সুস্থ, আর 5 জন মানুষের মতো সুস্থ স্বাভাবিক। তাই তো হীরক এখনই এসে বলবে। গুড মর্নিং ডাক্তারবাবু, আশা করি ভালো আছেন। অবাক হবার কিছু নেই, আমি সম্পূর্ণ সুস্থ। অসাধ্যতা ঠিকই বলেছেন। এতদিন ওনার কথা মতো আমি পাগলের অভিনয় করেছি। অভিনয়? কেন কেন দাদা, কেন তুমি পাগলের মতো অভিনয় করেছো? তোমার বাবার জন্যে। তোমার বাবার অন্যায়ের বিরুদ্ধে হীরক বাবুর প্রতিবাদী মুখ বন্ধ করতে ব্ল্যাকমেল করে আমাকে দিয়ে হীরক বাবুকে পাগল করাতে চেয়েছিলেন। উভয় সংকটে পড়ে আমি যখন দিশাহারা, ঠিক তখনই আমি বলেছিলাম ইনজেকশনের এম্পুলটা ছুঁড়ে ফেলে দিয়ে হীরক বাবুকে দিয়ে কিছুদিন পাগলের অভিনয় করান। তার মধ্যে আমি আমার সমস্ত কাজ শেষ করে ফেলবো। শয়তান নিধন, যার জন্য শান্ত সুশীতল জয়পুরের আকাশ বাতাস আজ দূষিত, সেই শয়তানকে খতম করেই আমি করব আমার পাপের 16 কলা পূর্ণ। তাই বলে তুমি পিতৃ হত্যা করবে দাদা? দাদা ওরে ওরে মিষ্টি শোনাবো না আমার দাদা, মন্দকে ধ্বংস না করলে ভালোর সৃষ্টি হবে কি করে? তাই আমি চাই নব সৃষ্টির উন্মোড়াকে ফিরিয়ে আনতে। অশান্ত, কি ব্যাপার শোনালি? ওই অশান্ত আমাদের বড় দাদা, মায়ের প্রথম পক্ষের সন্তান। ঠাকুরজি, কি বলছো তুমি? ঠিকই বলছি বৌদি। বাবার শয়তানির জন্য দাদা যে সমাজের বুকে একটা ছন্দ ছাড়া জঘন্য অপরাধী। তাহলে আমাদের সেই মা সন্ন্যাসিনী দেবী মা, সন্ন্যাসিনী দেবী মা। ঠাকুরজি, ঠাকুরজি চলো না, তাহলে আমরা যাই সেই মায়ের কাছে। নিশ্চয়ই যাবো বৌদি। দাদা, আর অনুমতি চাইতে হবে না, চল আমরা সবাই যাই। আসি বাবা, আসি দাদা, আসি। চলো ঠাকুরজি, চলো চলো। কি বলেছি আপনাকে ধন্যবাদ জানাবো? না, ধন্যবাদে আমি সন্তুষ্ট নই। আমি আরো বড় কিছু চাই। আরো বড়? বাবা কি চাই তোমার? ভিক্ষা। ভিক্ষা? কি তুমি কি বলছো বাবা? কি ভিক্ষা চাই তোমার? কর্নেল সাহেবের পবিত্র ভিটে আমার শত অপরাধী বোনের জন্য একটু আশ্রয় ভিক্ষা চাই। তার মানে আপনি একজন ডাক্তার হিসেবে নয়, অগ্নিদায়গ্রস্ত দাদা হিসেবে আজ আমি এ বাড়ির দরজায় করুণা প্রার্থী। এই কথা বলো না বাবা, ও কথা বলো না।
আমার ঘরের লক্ষ্মী। আসুন, আগেও কথা ছিল, এখনো আছে। তোমার মতো একজন মহান মানুষ। দাদাই মহান হলেও তার বোন তো আর মহৎ নয়। শত অপরাধী অপরাধী, আপনার এই মেয়েকে ক্ষমা করুন বাবা। বাবা, ওই একটা মধুর ডাকে পৃথিবীর সব বাবা ভুলে যায়, তার সন্তানের সব অপরাধ। না, আমি ভুলব না, আমি ক্ষমার চোখেও দেখতে পারবো না তোমাদের ওই পাহাড় প্রমাণ অপরাধ। বাবা, কি ভেবেছো তোমরা একটা কলমের খোঁচায় জীবনকে বাঁধবে, আর একটা কলমের খোঁচায় তার শেষ হয়ে যাবে? এটাই জীবন। মানুষের অন্তরটা কিছু নয়। বাবা, না না, ক্ষমা নেই। যে অপরাধ তুমি করেছো তার যোগ্য শাস্তি তোমাকে নিতেই হবে। আইন আদালতের কথা মেনে আমার ঘরের লক্ষ্মী প্রতিমা এই বেশে থাকবে, আমি কিছুতেই মেনে নেব না। বাবা, বাবা অনুপম, আমি সঙ্গে নিয়েই এসেছি। এই নিন। শোন কুশল, তোদের আইন আদালত মাথায় থাক। আমি চাই এই সিঁদুরের বন্ধনে তুই আমার মাকে এই সংসারে তোমার আদেশ আমার কাছে বেদবাক্য বাবা। দাও বাবা। চলুন না। আমি করলে লেখে বিশ্বাস, তবু তোমাদের সব অপরাধ আমি ক্ষমা করে গেলাম। ভবিষ্যতে এমনি অপরাধ করলে সন্তান বলে আমি তোমাদের ক্ষমা করবো না, কিছুতেই না। আমি জানি অনন্যার অপরাধের শেষ নেই, তবু তোমার মহৎ হৃদয় দিয়ে ওকে তুমি ক্ষমা করো। আর অনন্যা, তোকে তোর স্বপ্নের দ্বার প্রান্তে পৌঁছে দিয়ে গেলাম, এবার তাকে সত্যি করার দায়িত্ব তোর। আসি। কেমন করে সত্যি করবো দাদা? আমি যে ব্যভিচারের হাটে স্বপ্ন বেছি। যে দুঃখকে বরণ করতে চাইছো? না গো না, আমি শুধু তোমার ক্ষমা চাই, তোমার ক্ষমা। স্বামী, আমি পড়াতাম না। এবার হাসি গানে ভরিয়ে তুলে বলো, একই সাথে হাত ধরে একই পথে চলবো, একই সাথে হাত ধরে একই পথে চলবো, প্রাণে মিশে গিয়ে একই কথা বলবো, প্রাণে মিশে গিয়ে একই কথা বলবো। পথে যেতে ঝড় ওঠে, কে যায় আসে, আমি তো আছি পাশে, তবু ধরো এই পা, কাঁটা যদি বেঁধে যায়, তবু ধরো এই পা, কাঁটা যদি বেঁধে যায়, সেই কাঁটা দুটি পায়ে দুজনে তুলবো, একই সাথে হাত ধরে একই পথে চলবো, একই সাথে হাত ধরে একই পথে চলবো, একই প্রাণে মিশে গিয়ে একই
ছেলের হাতে খুন আমার ভয়ে চোরের মতো মারিয়ে বেড়াচ্ছে। এই দিনটা দেখবার জন্য এতদিন আমি অপেক্ষা করেছিলাম, তাই নিজের হাতে নিজের ছেলেকে তৈরি করেছি সমাজ বিরোধী শয়তান। তাতে তোমার মনস্কামনা পূর্ণ হয়েছে, কিন্তু আমার কি হলো মা? অশান্ত, আমি যে শেষ হয়ে গেলাম। আইনের চোখে আজ আমি একটা খুনি, ক্রিমিনাল, সমাজের বিচারে সমাজ বিরোধী শয়তান। তোর সেই পাপ মুছে দি আবার আমি তোকে। না মা, না, তার হয় না। বৃন্ত থেকে খসে পড়া ফুলকে নতুন করে আর বৃন্তে জোড়া লাগানো যায় না। কিন্তু এই বিশাল পৃথিবীতে তুই যে আমার একমাত্র আশা ভরসা বাবা। তোমার নিজের হাতে তোমার সেই আশা ভরসাকে তুমি গলা টিপে হত্যা করেছো। আজ শত সাধনায় সেই আশা বৃক্ষে বসা পাখির গান আর শোনা যাবে না মা। সেই আশা বৃক্ষকে আমি আবার সঞ্জীবনী সুতা দিয়ে বাঁচিয়ে তুলবো। বৃথা ও চেষ্টা লাভ কি মা? নিরীহ মানুষ খুনের রক্ত যার সর্বাঙ্গে। না দাদা, খুন যা করার তা তো আমরাই করেছি, তাহলে সেই খুনের রক্ত তোমার গায়ে লাগবে কেন? তুমি দেবী মায়ের আদর্শ সন্তান, আর আমাদের ভালো দাদাই থাকবে। কোনোদিন কোনো বিপদ তোমায় স্পর্শ করতে পারবে না। আমার কথা বাদ দিয়ে তোরা নিজেদের কথা চিন্তা কর। নিজেদের কথা? তোরা সবাই এই জয়পুর ছেড়ে অন্যত্র কোথাও গিয়ে ভদ্রভাবে জীবন শুরু কর। এই নে, এতে 11 লাখ টাকা আছে। কিন্তু দাদা। কোনো কিন্তু নয়, মনে রাখবি এটা তোদের দাদার আদেশ। নে ধর। তাই বলে তোমাকে ছেড়ে, মাকে ছেড়ে? ওরে পাগল, আমাদের ছেড়ে না গেলে একদিন নিজেরাই যে ধ্বংস হয়ে যাবি। ধ্বংসতে আর কি বাকি আছে দাদা? খুন, দর্শন, রাজধানী করে? না, ওগুলো সব আমি করেছি। তোরা সম্পূর্ণ নির্দোষ। তাই তাই এখান থেকে চলে যা ভাই। তার মানে তুমি আমাদের পাপের বোঝা নিজের মাথায় নিয়ে? তোদের ঋণ কিছুটা শোধ করার চেষ্টা করেছি মাত্র। তোরা আমাকে অনেক সাহায্য করেছিস, তোদেরই সাহায্যে এই শয়তানদের আমি সাহায্য করতে পেরেছি। তাই বলছি, যা, তোর এখান থেকে চলে যা ভাই। তোমার আদেশ অমান্য করার সাধ্য আমার নেই দাদা। তাই আমরা এখান থেকে চলেই যাচ্ছি। তোর আসল উদ্দেশ্যটা কি? মায়ের চোখের আগুন নিভিয়ে নিজেও নিভে যাওয়া। না, আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আমার ছেলে আমাকে খুন করতে চাইছে। তুই আমাকে রক্ষা কর মা, তুই আমাকে রক্ষা কর। চরম পরিণতির হাত থেকে কাউকে রক্ষা করার ক্ষমতা যে মায়ের নেই, এটা নিশ্চয়ই তোর অজানা নয়। তার মানে 25 বছর আগে তোর কোপানল থেকে মা এই লোকে সুমাকে রক্ষা করতে পারেনি, আজ তোকে রক্ষা করবে কি করে? মা, উমা, উমাকে? ও নামে তো আমি কাউকে চিনি না। চিনবি, চিনবি, মৃত্যুর দরগড়ায় দাঁড়িয়ে নিশ্চয়ই চিনবি। দেখ জানোয়ার, ছাগলে চাটে বাঘের গাল। এবার সেই বাঘের পেটে যাওয়ার জন্য তৈরি হ শয়তান। আজ মায়ের চোখের আগুন নেভাতে মুছে দেব মায়ের স্মৃতির সিঁদুর। ওটা আমার শিকার, ওর দিকে হাত বাড়ালে সারা মারবে, এখানে লাশ পড়বে শ্মশানে। সে সুযোগ আমি তোকে দেব না, তার আগে ওকে আমি শেষ করব। না, ওকে শেষ করার অধিকারী একমাত্র আমি।
এই শয়তান প্রথমে আমার এই দলিলে সই করবে, তারপর ঘুমিয়ে পড়বে আমার ইশারা। দেখ জানোয়ার, দেখ জানোয়ার, তোর দূষিত রক্তের সৃষ্টি ছেলের দল তো নিজেরাই লড়াই করছে। দাও সইটা করে দাও। না 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 না, আমি সই করবো না। ও সবাই যাকে একমাত্র তোকে সই করে দেবো কেন? আমি সই করবো না। না, মরার আগে আমি চাই আমার মায়ের স্বীকৃতি। বলো শয়তান, আমার দেবী মা সে কি তার সিঁদুরের অধিকার ফিরে পাবে? শুধু তোমার মা নয় দাদা, আমাদেরও মা। তাই মায়ের সামাজিক স্বীকৃতি আদায় করতে আমরাও তোমার সঙ্গে আছি। কি আশ্চর্য কলিকাল, ছাগলে চাটে বাঘের গাল। তাহলে তুই কি সত্যিকারের পাগল হসনি? না বাবা, তোমার শয়তানি জাল শূন্য করে দাদা সম্পূর্ণ সুস্থ। বাবা বাবা, আপনার অনেক পাপের মাঝে একটা অন্তত পুণ্যের কাজ করুন, মাকে আপনি সামাজিক স্বীকৃতি দিন। বলো শয়তান, বলো শয়তান রতিকান্ত সাহা, আমার দেবী মা উমা দেবী তার ন্যায্য অধিকার ফিরে পাবে? হ্যাঁ, নিশ্চয়ই ফিরে পাবে। তাহলে তোদের সকলের ভাষায় আমি জানোয়ার, শয়তান, নরকের কীট দাইশির পাপীর হাতে ওই পবিত্র স্মৃতিতে সিঁদুর পরাবো কি করে? আর তোমার সমস্ত বিষয় সম্পত্তির উপর তোর বড্ড বেশি লোভ, তাই না? দে দলিলটা দে। আমি শয়তান, তাই তোর দলিলটা ছিঁড়ে ফেলে দিয়ে এই শয়তানের দলিলটাই আমি তোর হাতে দিয়ে দিলাম। এতে আমার সমস্ত সম্পত্তি তোদের 4 ভাই বোনকে আমি সমান ভাগে ভাগ করে দিলাম। বাবা, ইয়েস, আমি তোদের বাবা। অশান্ত বাবু, অনেক মানুষ খুন, অসংখ্য কুকাজের সঙ্গে জড়িত থাকার অপরাধে আমি আপনাকে অ্যারেস্ট করলাম। রতনলাল, অ্যারেস্ট হিম। ওকে স্যার, আসুন অশান্ত বাবু। ওর বিরুদ্ধে কোনো প্রমাণ আছে আপনার কাছে? উনি নিজে লোকমারপত থানায় অপরাধের তালিকা পাঠিয়ে অন্যায় অপরাধ স্বীকার করে এই আত্মসমর্পণ করে, এই দেখুন। আপনি ভুল করছেন দারোগাবাবু, এই খুন ও কুকাজগুলো ও করিনি, করেছি আমি 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 এই রতিকান্ত সাহা। হ্যাঁ রে হতভাগা, বাবার পাপের বোঝা মাথায় নিয়ে আমাকে আরো নরকে ঠেলে দিতে চাইছিস? না রে বোকা, না, তা হবার নয়। দারোগাবাবু, অশান্তরাই চার্জশিট আপনি সব তুলে নিন। নিলাম, কিন্তু আপনি কি আমার কাছে আত্মসমর্পণ করবেন? নিশ্চয়, তবে কয়েক মিনিট পরে। আপনারা সবাই শুনুন, আমি হাজারো পাপ কাজ করেও আমি চিরকাল মাথা উঁচু করে চলেছি এবং আজও চলবো। তোমরা কেউ ভেবো না যে আমি হার স্বীকার করছি। হারতে আমি শিখিনি, জয়ী হয়েই আমি হাসি মুখে চলে যাব মৃত্যুর পরপারে। ইয়েস, তোমরা সবাই আমার স্বীকারোক্তি শোনো। উমা আমার প্রথম স্ত্রী আর অশান্ত আমার প্রথম সন্তান। তাই আমার কুকীর্তি আর কার্যকলাপে আসছে স্বর্ণ ছাড়া। আস্থার মায়ের চোখে জ্বলছে আগুন। আমার রক্ত দিয়ে
আমি সেই আগুন নিভিয়ে দিয়ে গেলাম। তোমাদের সকলকে হাজার চেষ্টার হাত থেকে এক মিলন সূত্রে বেঁধে দিয়ে গেলাম। আমার রক্তই হোক তোদের মায়ের সিঁদির সিঁদুর। গোয়ালদহ তরুণ নাট্য সংস্থা পরিবেশিত